বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন আবার একটা টালমাটাল অবস্থার দিকে স্পষ্টতই এগিয়ে যাচ্ছে, যেমনটা সন্দেহ করা হয়েছিল তারেক রহমান চীন সফরে যাচ্ছেন তার প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে, সেটা ঘোষিত হওয়ার পরপরই যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি একটা সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি, মানে বোয়িং বিমান থেকে সুই সব কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার এক চুক্তি করে ক্ষমতায় এসেছেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত যখন বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছেন এবং স্পষ্ট ভাষায় বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করে এবং মনে করে বাংলাদেশ সরকারের বোঝা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করলে কেউ ঠকবে না, কিন্তু চীনের সাথে ঘনিষ্ঠতা করলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে। তখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে, মানে মালয়েশিয়া গেলেন বটে পথে, কিন্তু প্রথম আলোচিত সফর হিসেবে চীনকে বেছে নিলেন। তখনই বিশ্লেষকরা এ কথা বারবার বলছিলেন যে তারেক রহমান সামাল দিতে পারবেন তো, ভারতের সঙ্গে সম্পর্কটা ভীষণ খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তার পেছনে থাকবে কারণ তিনি বাণিজ্য চুক্তির সব বিষয়ে একমত হয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করে চীনের সঙ্গে কেন ঘনিষ্ঠতা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার সিদ্ধান্ত নিলেন, এটা কিভাবে সামাল দেবেন, এই নিয়ে বিশ্লেষণ শুরু হতে না হতেই মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে প্রকাশ্যে স্পষ্ট করে তুলছে যে তারা একটা জবাবদিহিতা চায় তারেক রহমান সরকারের কাছ থেকে, যে এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকবে না চীনের সাথে থাকবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি যাকে অভিহিত করেন এবং এই অঞ্চলের দায়িত্ব তিনি যেই ব্যক্তিকে দিয়ে রেখেছেন, সার্জিও গোর, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত প্রেসিডেন্ট ট্রাম্পের নিযুক্ত, প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো পরিবারের সাথে যার ভীষণ ঘনিষ্ঠতা, যিনি যখন তখন বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে যেমন ফোন উঠিয়ে ফোন করতে পারেন, তেমনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউস চলে যেতে পারেন, এমন ব্যক্তি সার্জিও গোরকে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই কথা জানতে যে বাংলাদেশ আসলে চীনের দিকেই ঝুঁকে থাকবে। আবার রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এমনকি ম্যানিলা বসেও বৈঠক সেরে নিচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলে আসছে, নাকি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে, যে বাণিজ্য চুক্তি করেছে, বা 2024-এর 5ই আগস্টের সরকার পরিবর্তনের সময় থেকে যুক্তরাষ্ট্রের যে সমর্থনে বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে উঠছে, তার যে স্বীকৃতি দিয়ে আসছে শেখ হাসিনা বিরোধী পক্ষ, আওয়ামী লীগ বিরোধী পক্ষ, সেই অবস্থান বজায় রাখবে, এই পুরো বিষয়টা জানতে ঢাকা আসছেন সার্জিও গোর। অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র 2024-এর 5ই আগস্ট একটা রেজিম চেঞ্জ করেছে, একটা সরকার বদলেছে, অথচ এখন কিনা ব্রেন্ট ক্রিস্টেনসেনকে হয়রান হয়ে এই বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে যে বাংলাদেশের নতুন সরকার মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে বিশ্বস্ত থাকবে কিনা। এ পরিস্থিতিতে তারেক রহমান রাষ্ট্রপতি পাল্টে ফেলছেন, কারণ তিনিও জানেন, অনেকে যেটা বলছেন যে একটা রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা রেজিম চেঞ্জ করতে অসুবিধা কি। আরব বসন্তে যতগুলো দীর্ঘমেয়াদী সরকার আরব দেশগুলো থেকে পতন ঘটানো হয়েছে গণ আন্দোলনের মুখে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি জায়গায় নির্বাচিত সরকারকে কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে দেয়নি, বরং তাদের পছন্দের সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, কিংবা একটা দীর্ঘমেয়াদী সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। তাহলে এই সময়ে তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারার বাইরে গিয়ে কিংবা
চুক্তি লঙ্ঘন করে শান্তিতে যে থাকতে পারবেন না, সেটা ভূরাজনৈতিক বিষয়ে যারা নজর রাখেন, বিশ্লেষণ করেন, আর প্রেসিডেন্ট ট্রাম্পের মার্কিন প্রশাসনের একরোখা নীতিটা যারা বোঝেন ভালো করে, তাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। এরকম একটা অবস্থায় সার্জিও গোর ঢাকা আসার আগেই যে ব্রেন ক্রিস্টেনসেন দৌড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে গিয়ে উপস্থিত হলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা সহ প্রতিনিধি দলকে নিয়ে, সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কারণ মনে রাখতে হবে, এই এনসিপি ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসবার পর থেকে চেষ্টা করে যাচ্ছে ব্রেন ক্রিস্টেনসেনের সাক্ষাৎ পাওয়ার, অথচ জানুয়ারি মাসে ঢাকা আসবার পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছেন যেই ব্রেন ক্রিস্টেনসেন, মার্কিন রাষ্ট্রদূত, যিনি বিএনপির সঙ্গে দেখা করেছেন, এমনকি নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু নির্বাচনের আগে বা পরে এখন পর্যন্ত কখনো এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরুণ নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেন নাই। এনসিপি ঘনিষ্ঠ থাকতে চেয়েছে পুরো ইউনূস আমল জুড়েই মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ তারা মনে করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের সবচেয়ে বড় সমর্থক। কারণ যে পট পরিবর্তনে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে, সেটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে হয়েছে, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই পুরো সময়টা তাদের একরকম পেলে পুষে রাখবে। কিন্তু 2025 বা 2024-এর বাকি সময়টা কিন্তু সেভাবে যায় নাই। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশ্বস্ত ইউনূস সরকারকে বসিয়ে দিতে পেরেছিল, কাজেই জাতীয় নাগরিক পার্টির এই যে তরুণ দল, যারা প্রকাশ্যে হাসনাত, সার্জিসরা সারা দেশে প্রকাশ্য মব করে বেড়াচ্ছিলেন, যারা সারা দেশে ভয়াবহ সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনাকে জায়েজ করছিলেন, যারা কিনা সারা বাংলাদেশে মাজার ভাঙা থেকে শুরু করে নানা গোষ্ঠীর ওপর আক্রমণের একটা পরিসর তৈরি করছিলেন, সেই তরুণদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র কাছে ঘেঁষতে দেয় নাই। বরং এনসিপির নেতৃবৃন্দ একবারই দেখা পেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূতের, সেটাও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি দেখা দিয়েছিলেন সেই 2025-এর আগস্ট মাসে। সেটা সেই তাসনিম জারার যুগ। তাসনিম জারার নেতৃত্বেই বলা যেতে পারে, তাসনিম জারা আর নাহিদ ইসলাম মিলে মার্কিন রাষ্ট্রদূতের বাড়িতে একটা বৈঠকের সুযোগ পেয়েছিলেন এমন অবস্থায়, যখন 2025-এ 5ই আগস্টের প্রথম বার্ষিকীতে যোগ না দিয়ে তাসনিম জারা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি হাসনাত আবদুল্লাহ সার্জিসকে নিয়ে কক্সেস বাজার বেড়াতে চলে গিয়েছিলেন, আর নাহিদ ইসলামরা সংসদে গিয়ে 2024-এর 5ই আগস্টের বার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তখনও নাহিদ ইসলামরা গলা ফুলিয়ে বলে বেড়াচ্ছিলেন সংস্কার না হলে তারা নির্বাচন হতে দেবেন না। মার্কিন দূতাবাস ওই একবারই যোগাযোগ করেছিল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, ডেকে এনে ধমকে দিয়েছিল যে বাংলাদেশে একটা নির্বাচন খুব শিগগিরই হতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি যেন সেজন্য প্রস্তুত হয়। ডিসেম্বরে যখন জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটে মানে জামায়াতের সঙ্গে জোটে যোগ দিল এবং এই তাসনিম জারাদের মতো অনেকেই বেরিয়ে এলেন, যদিও মুখে বললেন না যে জামাত ঘনিষ্ঠ হয়ে পড়ার কারণেই তারা দল ছাড়ছেন, কিন্তু তারা আর দল থেকে নির্বাচন করবেন না সিদ্ধান্ত জানালেন। তারপর জাতীয় নাগরিক পার্টি আরেকবার হয়রান হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তাদের ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা, সমর্থনে রেখেছে কিনা সেটা জানতে, এবং তারা বাংলা মোটরে তাদের কার্যালয়ে এসে একটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিল যে তাদের মার্কিন দূতাবাসে কিছু কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটা দল গিয়ে কিছু কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন এবং তারা বুঝিয়ে আসতে পেরেছেন যে জামায়াতের সঙ্গে জোটটা একটা নির্বাচনী জোট মাত্র, এটা কোনো রাজনৈতিক জোট নয়, এবং যুক্তরাষ্ট্র নাকি তাদের বলেছে যে তাদের ওপর তাদের সমর্থন আছে। এহেন জাতীয় নাগরিক পার্টির অফিসে যে ব্রেন ক্রিস্টেনসেন ছুটে গেলেন, যার সঙ্গে পল কাপুর, যিনি কিনা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই পল কাপুর যখন ঢাকায় এলেন তখন
বৈঠকটাই বাতিল করে দিল মার্কিন কর্তৃপক্ষ। মানে এনসিপির সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল, যেমন পলকাপুর বৈঠক করেছিলেন জামায়াতে ইসলামী এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বৈঠকটা করতে রাজিই হলেন না, কারণ যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে জামাত বিএনপির বাইরে এতটা আর গুরুত্বপূর্ণ বলেই মনে করছিল না, এবং এনসিপি সে সময় এতে ভীষণ মর্মাহত হলো। সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির অফিসে গিয়ে এখন কিনা সার্জিও গোরের সফরের আগে তারেক রহমান যখন ভীত হয়ে রাষ্ট্রপতি পরিবর্তন করছেন, আরও নানা রকম কিছু বদলে ক্ষমতাটাকে সুসংহত করার কথা ভাবছেন, তখন কিনা ব্রেন ক্রিস্টেনসেন গিয়ে জাতীয় নাগরিক পার্টির অফিসে উপস্থিত হলেন। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির মুখপাত্র, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তারা নাকি এই বৈঠকে মার্কিন বাণিজ্য চুক্তি বিশ্লেষণ করেছেন। মানে ভাবেন, 9 ফেব্রুয়ারি যে চুক্তি বাংলাদেশ সরকারের সঙ্গে হয়ে গেছে এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ মাধ্যমের সামনে একেবারে গলা ফুলিয়ে বলেছেন যে এটা মোটেও অন্তর্বর্তীকালীন সরকারের শুধুমাত্র সিদ্ধান্তে হয় নাই, বিএনপি জামায়াত সবাই এই চুক্তির বিষয়ে অবগত ছিল। এখন নাকি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে মার্কিন চুক্তি বিশ্লেষণ করতে ব্রেন ক্রিস্টেনসেনকে ছুটে যেতে হলো। পরিষ্কার বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বদল ঘটাতে চায়। সে বদল ঘটালে এটার একটা লেজিটিমেসি বা বৈধতা দিতে, আরব বসন্তের দেশগুলোতেও যেটা হয়েছে, এ ধরনের পরিবর্তনকে, মানে দ্বিতীয় দফা দ্রুত পরিবর্তনকে বৈধতা দিতে বরাবর মার্কিন যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট এমন একটা ব্যবস্থা করে যে ওই গণ অভ্যুত্থানের সঙ্গে বা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে তারা সামনে রাখবার একটা প্রচেষ্টা নেয়। কাজেই এই যে ব্রেন ক্রিস্টেনসেনের জাতীয় নাগরিক পার্টির অফিসে যাওয়া, তাতে স্পষ্ট রাজনৈতিক পরিবর্তন আনবার কথাটা সক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। সেই পরিবর্তনে এই তরুণদেরকে রেখে এর একটা রাজনৈতিক বৈধতা দেওয়ার কথা ভাবছে। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবার ঘোষণা দিয়ে ফেলেছেন, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হলেও যাতে এই তরুণেরাও টিকে থাকতে পারেন, হয়তো সেটারও একটা ব্যবস্থা রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র একটাই প্রতিশ্রুতি দাবি করছে, সেটা হচ্ছে যাতে মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে তরুণেরাও, এই জাতীয় নাগরিক পার্টিও কোনো মুখ খোলার সাহস না করে। আর জাতীয় নাগরিক পার্টি তেমন সাহস যে করবে না সেটা স্পষ্ট। মানে সংসদ অধিবেশন চলছে সেই ফেব্রুয়ারি থেকে, এখন চলছে জুলাই মাস লাগাতার, অথচ কোনো সময় সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতাকে দুটো কথা বলতে শোনা যায়নি বা দাবি তুলতে দেখা যায়নি সরকারের উপর, যে সরকার যাতে মার্কিন বাণিজ্য চুক্তির বিস্তারিত সংসদে আলোচনা করে। কাজেই স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে সকলেই কাছে রাখতে চায়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো বদল আনলেও সেই রাজনৈতিক প্রেক্ষাপটেও তারা টিকে থাকতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টিকে পরিবর্তনের জন্য প্রস্তুত রাখছে। জামায়াতে ইসলামীকে যে ছুঁড়ে ফেলেছে তার প্রমাণ জামায়াতে ইসলামীর নেতার এ ধরনের ভিডিও হঠাৎ করেই প্রকাশ হয়ে পড়া, ভাইরাল হয়ে পড়া এবং দিনের পর দিন সেই ভিডিও নিয়ে আলাপ চলতে থাকা, এবং পুরো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দই আসলে এমন একটা গোপন জীবন যাপন করেন, এমন একটা বিশ্বাস সারা বাংলাদেশে জনপ্রিয় মতবাদের মতো ছড়িয়ে পড়া। এই পরিস্থিতিতে তারেক রহমানের মসনদটাই সবচেয়ে ঝুঁকিতে আছে। ব্রেন ক্রিস্টেনসেন যে কোনো সময় যুক্তরাষ্ট্র যে তারেক রহমান বিএনপিকে সরিয়ে দিয়ে বা ছুঁড়ে ফেলে দিয়ে, যেমনটা তারা ইউনূস সরকারকে করেছে, যে কোনো বিকল্পকে সামনে নিয়ে আসতে রাজি এবং তার একটা রাজনৈতিক চেহারা দিতে তাদেরই তৈরি করা রাজনৈতিক তরুণদেরকেও সামনে প্রস্তুত রাখছে, সেটা একরকম প্রকাশ্য জানান দিতেই সম্ভবত ছুটে গেলেন এনসিপি কার্যালয়ে। ভীষণ তাৎপর্যপূর্ণ যে তিনি রাষ্ট্রদূতের বাসভবনে আমন্ত্রণ জানালেন না বা মার্কিন দূতাবাসেও আলাপ করলেন না, নিজেই চলে গেলেন বাংলা মোটরের কার্যালয়ে। সেই জানুয়ারিতে এসেছেন, জুলাই পর্যন্ত পার হয়ে গেল মার্কিন রাষ্ট্রদূতের বুঝতে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কাজে